Recording in progress. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামজারি, মিউটেশন, নামপত্তন, জমা খারিজ, যেটাকে আমরা সংক্ষেপে খারিজ নামেও জানি। এই খারিজ আমরা সবাই জানি বর্তমানে অনলাইনে আবেদন করতে হয়, অনলাইনে দলিলপত্র সাবমিট করতে হয়, তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত হয়রানির সম্মুখীন হচ্ছি। ভূমি মন্ত্রণালয় থেকে আজ থেকে ৩-৪ বছর আগেও কিন্তু এই সমস্ত হয়রানি কিভাবে মোকাবেলা করতে হবে এই সম্পর্ক নিয়ম কিন্তু তারা জারি করেছে। তো আমরা অনেকেও হয়তো জানি না। আর সমস্যা হচ্ছে তারা এই নির্দেশনাগুলো বা নিয়মগুলো বিশেষত ডিসি, এসিল্যান্ড, ইওনো বরাবর দিয়ে থাকেন। কিন্তু একদম প্রান্তিক লেভেলে যে একজন তহসিলদার কাজ করেন, তাকে কিন্তু এই যে নিয়মগুলা এগুলার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় না। তো ভিডিওর প্রথমেই আমরা ভূমি মন্ত্রণালয়ের এই জাস্ট গত ২-১ দিন আগেই যেই কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যে আলোচনাটা হলো, তো সেখানে অনেক পজিটিভ জিনিস তারা তুলে ধরেছে। আশা করি ভবিষ্যতেও তারা তুলে ধরবে। তো ভূমি মন্ত্রণালয় যদি এই সমস্ত তহসিলদারদেরকে যে একটা নামজারি রিলেটেড কি সমস্ত আপডেট আসতেছে সেটা ডিসি এবং এসিল্যান্ডদেরকে যদি বাধ্য করেন যে যখনই কোনো পরিপত্র জারি হবে সমস্ত তহসিলদারদেরকে ডেকে অথবা ভিডিও অথবা অডিও কনফারেন্সে জানিয়ে দেওয়া, পাশাপাশি সরকারি পরিপত্রটা। আর যারা আমরা সাধারণ মানুষ আছি তারপরেও যদি হয়রানির সম্মুখীন হই, এই যে পরিপত্রটা এটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এইটা প্রিন্ট করে আপনি রাখবেন, তাহলে আপনার কাজে আসবে। তো চলুন দেখা যাক আমাদের অনলাইন নামজারি রিলেটেড কি কি নিয়ম কানুন তারা সেই ২০০০ মোটামুটি যদি আমরা দেখি ২২ সালেই জারি করেছে। আমাদের স্বৈরাচারী শাসন আমলে, হাসিনার আমলেও ভূমিমন্ত্রী আসলে চোরের খবর কিন্তু ভালো জানে। তো ভূমিমন্ত্রী নিজেও যেহেতু দেশ বিদেশে সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছে, সে কিন্তু জানে কোন জায়গায় কোন কাজটা। তো যাই হোক, তার কিছু ভালো উদ্যোগ ছিল, এটা স্বীকার করতেই হবে, পাশাপাশি খারাপ উদ্যোগও ছিল। তো এই পরিপত্রটা এটা হচ্ছে যে ১৭ই জুলাই ২০২২। তো বলতে পারেন যে প্রায় এখন ২০২৬, ২৩, ২৪, ২৫, ২৬ ৪ বছর হয়ে গেছে। এখনও কিন্তু যেটা করা হচ্ছে যে সেটা তহসিলদাররা, এসিল্যান্ডরা, অনেক এসিল্যান্ডও এই সমস্ত জিনিস কিন্তু অনুসরণ করতে চান না। তো যাই হোক, মূল জিনিস যেটা সেটা হচ্ছে যে ১ নম্বরে আমরা যেহেতু অনলাইনে আবেদনটা করি, তো অনলাইনে আবেদন করার পরে আমাদের হার্ড কপি জমা দেওয়ার কোনো কিন্তু দরকার নাই। তারা বলছে প্রয়োজন পড়লে আপনি সিস্টেম থেকে হার্ড কপিটা প্রিন্ট করে জমা রাখবেন। তো আসলে অনেক এসিল্যান্ডও ব্যক্তিগতভাবে আমরা যতটুকু দেখলাম অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা হার্ড কপি চান। তহসিলদাররা ওই জন্য বাধ্য, না দিলে আপনার নামজারি বাতিল করে দেয় নানা অজুহাতে। তো এই জন্য আপনি যেহেতু আপনার কাগজপাতি আপনি কি করেছেন, সংগ্রহ করেছেন, ১ কপি হার্ড কপি অবশ্যই করে রাখবেন। নামজারি আবেদন করার ১-২ দিন পরে তহসিলদারের কাছে পাঠিয়ে দিবেন, তাহলে আপনার নামজারিটা দ্রুত হয়ে যাবে। তাহলে ১ নম্বরে আমরা জানলাম নামজারির হার্ড কপি জমা দেওয়া বাধ্যতামূলক না, এর কারণে নামজারি বাতিল হইতে পারে না। কিন্তু এই তো যেটা বললাম, আপনি যদি চান আসলে স্মুথলি ঘটুক, তাহলে হার্ড কপি জমা দিয়ে দিবেন। তো আশা করব যে এই বিষয়ে ডিসি সাহেবরা, এসিল্যান্ড সাহেবরা একটু অবগত হবেন, তাদের সাবঅর্ডিনেট তহসিলদারদেরকে একটু প্রশিক্ষণ দেওয়া হবে। নাম্বার বা ২ নাম্বারে যেটা সেটা হচ্ছে যে আসলে নামজারি আমার নিজেরও, আমিও অনেক এসিল্যান্ডের সাথে আলোচনা করেছি, তারা নামজারি বাতিল করা হয়েছে কী কারণে সেখানে লেখা থাকে না। এখানে কিন্তু বলতেছে যে আসলে ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো বা ভূমি অফিসের অন্য কোনো কর্মকর্তার মতামতের ভিত্তিতে নামজারি আবেদন মঞ্জুর করা নামঞ্জুর করা হয়। এটা কিন্তু যেটা বলবো খুবই দুঃখজনক। কারণ দেখবেন যে আপনার নামজারিটা দেখাচ্ছে তহসিলদারের আইডিতে, তারপরের দিনে দেখবেন যে এটা বাতিল হয়ে গেছে। না আপনার কী জন্য বাতিল হইলো, না এসিল্যান্ডের কথা শুনলো, কেউ শুনে নাই। তাহলে আবেদনে কী ধরনের ত্রুটি রয়েছে তা আদেশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় না। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আমার কি এখানে নাগরিক সনদের সমস্যা, দলিলের সমস্যা, দাগ নাম্বারের সমস্যা, কী সমস্যাটা। তাহলে ২ নাম্বার হইল কারণটা স্পষ্ট হইতে হবে যে কী কারণে বাতিল হচ্ছে, যদিও এটা অনুসরণ করা হয় না।
3 নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে দলিলের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামের পার্থক্য থাকলে নামজারি আবেদন বাতিল করা যাবে না। অনেক ক্ষেত্রে যারা দেখবেন যে পুরাতন দলিলে হয়তো শুধু মোহাম্মদ আছে, এখন তার নাম মোহাম্মদ আলী হইছে, অথবা আজিজুর রহমান ছিল সেখানে এখন আজিজ উল্লাহ হইছে। এরকম ছোটোখাটো ভুলভ্রান্তি থাকে। তো এই ক্ষেত্রে যেটা বলতেছে যে দাতা গ্রহীতা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং নামজারি আবেদনে বর্ণিত জাতীয় পরিচয়পত্র নম্বর একই থাকলে দলিলে নামের পার্থক্য থাকলেও নামজারি বাতিল করা যাবে না। আর পুরাতন হইলে আপনি যদি ধরেন যে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এইগুলো দিয়েও সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তাদেরকে বাতিল না করে এটা সাবমিট করার জন্য বলা যেতে পারে। আর একান্তই যদি আপনার নামের মিল না থাকে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে গিয়ে আপনি একটা হলফনামা নিয়ে সেটা সাবমিট করতে পারেন, যদিও আসলে তারা টাকা চায়। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে এই সমস্ত তহসিলদারের কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কোনো আবেদনকারীর প্রয়োজন পড়ে না। তার কোনো তথ্য লাগলে, কোনো কিছু লাগলে সে সমস্ত কিছু এসিল্যান্ডের কাছে বলবে যে এই নামজারির জন্য আমার এই জিনিসটা প্রয়োজন। তখন এসিল্যান্ড কী করবেন, সেখানে শুনানি করবেন, আপনাকে ডাকবেন। দেখেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবেদনকারীর উপস্থিতির প্রয়োজনীয়তা উল্লেখ করে সহকারী ভূমি বরাবর প্রতিবেদনটা দিবেন। কত সুশৃঙ্খল একটা জিনিস কিন্তু তারা করেছে। কিন্তু এই থার্ড গ্রেডের যেই সমস্ত ভূষক, যদিও বর্তমানে সেকেন্ড গ্রেডের, এদের আচার ব্যবহার খুবই জঘন্য, খুবই জঘন্য। তো যাই হোক, এরপরে আবেদনকারীর মোবাইল ফোন নাম্বার সঠিক প্রদান না করা কিংবা আবেদনে বিবাদীর মোবাইল ফোন নাম্বার না থাকার কারণে বাতিল করা হয়। তো অনেক ক্ষেত্রে বিবাদীর নাম ঠিকানাও পাওয়া যায় না, তো দলিলের যেটা আছে সেটাই আমরা ব্যবহার করব। এরপরে যদি আমরা দেখি, এইটা হচ্ছে যে আরও কিছু কিছু গণ্ড মূর্খ অসভ্য তহসিলদার আছে। তো এরা যেটা করে সেটা হচ্ছে যে কোনো প্রকার আদালতে যদি কোনো মারামারি, যে কোনো প্রকার ফৌজদারি হোক যাই হোক মামলা থাকলেই সেখানে তারা কি করে যে আপনার আবেদনটা বাতিল করে দেয় যে মামলা আছে। কিন্তু এখানে বলতেছে যে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত উক্ত জমি বিক্রি হস্তান্তর নামজারিতে কোনো নিষেধাজ্ঞা কিন্তু দেন নাই। প্রকৃতপক্ষে কোনো জমি ক্রয় বিক্রয় হস্তান্তর নামজারি মালিকানার বিষয়ে বিজ্ঞ আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা বা নির্দেশনা না থাকলে নামজারি আবেদন বাতিল কিন্তু করা যাবে না। আর তহসিলদার তো এটার কোনো উপকার ক্ষমতাই রাখেন না, যদিও করেন সেটা এসিলেন্ট করতে পারেন। তার মানে এক নম্বরে বুঝলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা না থাকলে মামলা থাকলেও নামজারি বন্ধ রাখা যাবে না। একই রকমভাবে চলমান যে ভূমি জরিপ, এগুলো যতদিন গেজেট না হয় এগুলো লিগ্যাল কোনো ভিত্তি নেই। তাই এই সমস্ত ভূমি জরিপ যেগুলো চলতেছে এগুলার কোনো স্তরে আপনার নাম নাই, এই সমস্ত কারণে কি করা যাবে না, নামজারি বাতিল করা যাবে না। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ধরেন যে আপনার আবেদনে প্রদত্ত দাখিলাতে কোনো জমির শ্রেণীতে ভূমি উন্নয়ন কর দেওয়া হয়েছে, এই অজুহাতেও কি করা যাবে না, বাতিল করা যাবে না। তারপরে সর্বশেষ রেকর্ড এবং দলিলে ভিন্ন ভিন্ন উল্লেখ আছে, এই সমস্ত কিছু অজুহাতে কি করা যাবে না, বাতিল করা যাবে না। সর্বশেষ ভূমি অফিসের রেকর্ডে জমির যে শ্রেণী সেটা দিয়ে দিলেই চলবে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আবেদনের সঙ্গে কোনো তথ্য ঘাটতি, গরমিল অথবা মাঠ পর্যায়ে প্রতিবেদন কোনো কারণে নামঞ্জুরের সুপারিশ থাকে, তাহলে সহকারী কমিশনার ভূমি আবেদন নামঞ্জুরের পূর্বে শুনানির আদেশ উক্ত বিষয়ে বাদীকে প্রয়োজনীয় ব্যাখ্যা, ঘাটতি তথ্য প্রদানের সুযোগ প্রদান করবেন। জীবনেও করে না, না এই সমস্ত তহসিলদার না এসিল্যান্ড, এগুলো দেখার আসলে কেউ কিন্তু নাই। সর্বশেষ নামজারি ভিত্তিতে নামজারি করা হলে পূর্ববর্তী দলিলসমূহের অনুলিপি দাখিলের কোনো প্রয়োজনীয়তা নেই। মানে আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নামে নামজারি আছে, তো এখন আপনার আরও 14 পুরুষের কিন্তু দলিলপত্রের দরকার নাই। তবে সর্বশেষ রেকর্ডের পরে, যেমন রেকর্ডগুলো গেজেট হয়, প্রথম নামজারির ক্ষেত্রে, সর্বপ্রথম যে নামজারির ক্ষেত্রে সর্বশেষ রেকর্ড হতে মালিকানার হস্তান্তরের দলিল কপি ধারাবাহিক নামজারি সিস্টেমে আপলোড করতে হবে। আর নামজারি খতিয়ানের মন্তব্য কলামে দলিল নাম্বার, তারিখ, অনুমোদনের তারিখ, জমি ব্যবহারের ধরন, আগত রেকর্ডীয় বা নামজারি খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার, এটা তারা উল্লেখ করে। জনস্বার্থে আদেশ জারি করা হলো, অবিলম্বে আদেশ কার্যকর হবে। এই যে আমরা এখানে এতগুলা জিনিস দেখলাম, প্রতিটা জিনিসের জন্যই কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে দেখেন যে খুবই যৌক্তিক নির্দেশনাগুলো দেওয়া আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে এই তহসিলদার বলেন, এসিল্যান্ড বলেন,
এরা সিন্ডিকেট হিসাবে কাজ করে। অনেকে সিলেন্ডার তারা সরাসরি ঘুষ কিন্তু খান না, যেহেতু তারা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, তাদের ভবিষ্যতে তারা প্রমোশন পাবেন। তো ওই জন্য তারা ওই তহসিলদারের মাধ্যমে, সার্ভেয়ারের মাধ্যমে, কানুনগোর মাধ্যমে কিন্তু ঘুষটা খান। এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। তো এটা খুবই দুঃখজনক। তো আমরা যারা এই ভূমি বিষয়ক কন্টেন্ট তৈরি করি, আমরা যদি সবাই আরও এ বিষয়ে জোরালো প্রতিবাদ তুলে ধরি, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।